আসসালামু আলাইকুম। 2025 সালের আইসিটি দিনাজপুর বোর্ডের ধারাবাহিক সমাধান ক্লাসের ৪র্থ পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিলহাট বাংলাদেশ। আজকে আমরা আলোচনা করব ৪র্থ অধ্যায়ের সৃজনশীল নিয়ে। এই ৪র্থ অধ্যায় থেকে দিনাজপুর বোর্ডে 2টা সৃজনশীল এসেছিল। কয়টা সৃজনশীল এসেছিল? 2টা সৃজনশীল এসেছিল, অর্থাৎ 20 মার্ক। সো আর দেরি কেন, চলো শুরু করি। তো প্রশ্ন 5। তো এখানে চিত্র 1 আর চিত্র 2 উদ্দীপকে 2টা চিত্র দেওয়া আছে। তো প্রথম চিত্রে আমরা দেখতে পাইতেছি যে কি সিরিয়াল নং, এসএল নং, সাবজেক্ট নেম। এসএল নং কি দেওয়া 1 2 3, সাবজেক্ট নেম কি দেওয়া বাংলা, ইংলিশ, আইসিটি। আর এদিকে দেওয়া একটা সাবজেক্ট লিস্ট বাংলা, ইংলিশ, আইসিটি। তো প্রথম আমরা যদি প্রশ্ন দিয়ে কি বলছে সার্চ ইঞ্জিন কি, তো সার্চ ইঞ্জিন কি এইতে হচ্ছে সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল। সার্চ ইঞ্জিন কি একটা টুল, ওকে, যার সাহায্যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করা যায়। তো সার্চ ইঞ্জিন হচ্ছে একটা টুলস যার মাধ্যমে আমরা কি করি ওয়েব সার্ভার বা ওয়েবসাইট থেকে তথ্য খুঁজে বের করি। বহুলভাবে ব্যবহৃত সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম কি গুগল, ইয়াহু, বিং, এমএসএন, পিপিলিকা। যে পিপিলিকা হচ্ছে বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন এবং বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে এই পিপিলিকা। 2 নম্বর প্রশ্ন কি বলছে http www.xyz.com.bd এর বিভিন্ন অংশ ব্যাখ্যা করো। তো আমরা জানি যে একটা ডোমেইন নেমের অনেকগুলো অংশ থাকে। এই অংশগুলো এখানে বলছে কোনটার কি কাজ, এটার কি কাজ, এটার কি কাজ, এটার কি কাজ, সবগুলো অংশ কি করছে ব্যাখ্যা করতে বলছে। তো তোমরা এগুলা সুন্দর করে ব্যাখ্যা করে দিবা। এই যে একটি কোম্পানির ইউআরএল, এটা কি একটি কোম্পানির ইউআরএল, নিচে ইউআরএলটি ব্যাখ্যা করা হলো। তো প্রথমটা কি এই যে প্রোটোকল, প্রোটোকল মানে কি একটা নিয়ম কানুন, নিয়ম কানুন। এখানে এস, এস মানে সিকিউরিটি, ওকে। এই যে আরেকটা হচ্ছে এইচটিটিপি, এইচটিটিপি যেটার মধ্যে পি, এটার মধ্যে কিন্তু এস নাই। যদি এইচটিটিপিএস থাকে, এই এস দ্বারা সিকিউরিটি বোঝায়, ওকে। এস দ্বারা কি বোঝায় সিকিউরিটি বোঝায়। তো এখানে এইচটিটিপিএস দ্বারা বোঝানো হচ্ছে ওয়েব প্রোটোকল। তারপর www.xyz.com, এটা হবে xyz.com হচ্ছে ওয়েব অ্যাড্রেসটির ডোমেইন নেম। এটা কি ডোমেইন নেম, যেখানে .com দ্বারা এটি কোম্পানির ওয়েবসাইটকে নির্দেশ করে, অর্থাৎ এটা কোন ধরনের ওয়েবসাইটটা তা নির্দেশ করে। এটা হচ্ছে একটি .com থাকলে এটা বোঝায় একটি বাণিজ্যিক ওয়েবসাইট। এটা কোন ধরনের ওয়েবসাইট, যে বাণিজ্যিক ওয়েবসাইট। তারপর .bd দ্বারা কান্ট্রি ডোমেন বোঝায়, যে সর্বশেষ কি .bd, এটা হচ্ছে কান্ট্রি নেম। তো প্রথম অংশ হচ্ছে প্রোটোকল, তারপর হচ্ছে ডোমেন নেম, ডোমেন নেমের বিভিন্ন অংশ আছে, তারপর হচ্ছে .bd দ্বারা কি বোঝায় কান্ট্রি নেম বোঝায়। এগুলা ব্যাখ্যা করে করতে বলছে। তারপর বলছে কি 3 নম্বর প্রশ্ন কি বলছে চিত্র 1 কে ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোড লেখো। তো HTML কোডগুলো আমরা প্রথমে কি দেখব, প্র্যাকটিক্যাল দেখব, তারপর আমরা কি করব এখানে লিখব। তো এই যে চিত্র 1, প্রথমে সিরিয়াল নাম্বার দেওয়া, তারপর কি দেওয়া আছে এগুলো আমরা এখন করব। তো তার জন্য প্রথমে আমি কোথায় যাব, একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করি, আমি এই যে ফায়ারফক্স ওপেন করতেছি। তো ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে লিখব কি, ব্রাউজারে গিয়ে লিখব যে HTML অনলাইন এডিটর, HTML অনলাইন এডিটর লিখলে প্রথমে programmings.com আমরা করব। এই যে এখানে programmings.com। তো এগুলো আমার বেসিক সিনট্যাক্স, এগুলা তো আমার দরকার নাই। আমি কি করব, এই যে বোর্ডের ভিতরে আমার অংশ, তোমরা তো এই দেখাই দেই, তোমরা কিন্তু এখান থেকে শুরু করবে, ওকে। এই যে এগুলা দরকার নাই, ডক টাইপও দরকার নাই, এই যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ এগুলা তোমার দরকার নাই, তোমার হেডিংও দরকার নাই। ওকে, তোমার ওকে হেডিংটা থাক, হেডিং এর ভিতরে একটা টাইটেল থাক। কি এটা দিনাজপুর বোর্ড, এখানে একটা টাইটেল দিয়ে দেই, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড HTML, ওকে। তো এখন আমরা কি করব, এই যে আমরা তো সবকিছু কোথায় লিখবো বডিতে লিখবো। তো বডিতে লিখবো, তো আমরা যদি কি
আবার যদি চিত্রটা দেখি একটু, এই যে প্রথম হচ্ছে এসএল নং, এটা কিন্তু একটা টেবিল, এটা কি একটা টেবিল আকারে আছে। আর এটা হচ্ছে এসএল নং গুলো একটু বোল্ড আছে, তার মানে এগুলা কোন আকারে আছে, হেডিং এ আছে, টেবিল হেডিং এ আছে। তো আমরা এই যে এটা এই আউটপুটটা আনবো আমরা। ওকে, এখন আমরা কোড লেখা শুরু করি, তারপর আমি ব্যাখ্যা করবো আবার। তো টেবিল লেখার জন্য প্রথম আমাদেরকে কি নিতে হবে, টেবিল নামের একটা ট্যাগ নিতে হবে, টিএবিএলই, টেবিল নামের ট্যাগ নিলাম। তারপর এই যে টেবিলটা ক্লোজ করে দিব। ওকে, টেবিল ক্লোজ করে দিছি। তারপর হচ্ছে এই যে টেবিলে, এই যে টেবিল আমি পরবর্তীতে তো প্রথমে আমি কি দিব, যে টেবিলের ভিতরে আমি কি দিব, টিআর দিব, এই যে টিআর। তারপর সাথে সাথে আমি টিআরটা ক্লোজ করে দেই। তারপর ক্লোজ না করলে কি হয়, ভুলে যেতে পারি, তাই আমি সাথে সাথে ক্লোজ করে দিতেছি, তোমরা পরবর্তীতে ক্লোজ করবে। তারপর হচ্ছে এই যে টিএইচ, টিএইচ, তারপর টিএইচ কি ছিল, এসএল নং। ওকে, তারপর হচ্ছে টিএইচ ক্লোজ। তারপর হচ্ছে আরেকটা টিএইচ, এই টিএইচ এর ভিতর কি ছিল, সাবজেক্ট নেম, সাবজেক্ট নেম। তারপর হচ্ছে ক্লোজিং টিএইচ। এই তো আমার কিন্তু এখন এই যে কোন জায়গায় একটা এক্সট্রা কি চলে আসছে, এক্সট্রা একটা কি চলে আসছে, এসএল নং কই, এই যে এখানে একটা ইয়া চলে আসছে অতিরিক্ত। তো এটা একটু কেটে দেই, ডট এসএল নং। এই যেগুলো কিন্তু হেডিং আকারে আসছে। তো আমার কিন্তু টেবিলের ভাইব আসে নাই, টেবিলের ভাইব আসে নাই। টেবিলের ভাইব আসতে হলে এই যে আমি আরেকটা নেই, নতুন টিআর, তারপর হচ্ছে আবার টিআর ক্লোজ করলাম। তো এখন কি দিব, টিডি, এখন কি টিডি, তারপর ক্লোজিং টিডি, তারপর হচ্ছে টিডি, তারপর হচ্ছে এই যে ক্লোজিং, আমি সাথে সাথে ক্লোজিং করে নিতেছি কারণ আমি ভুলে যেতে পারি এর জন্য। তো প্রথমটা কি ছিল, ওই যে ওয়ান ডট। তারপর কি ছিল সাবজেক্ট, প্রথম সাবজেক্ট কি ছিল, বাংলা, BANGL বাংলা। তো এইগুলো আমি আর কপি করে নেই, বাংলা, ইংলিশ, আইসিটি তিনটার জন্য এই যে তিনটা কপি করে নেবো, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি। আমার তো কম্পিউটার, তাই আমি কন্ট্রোল সি দিয়ে কপি পেস্ট করতেছি, তোমরা অবশ্যই খাতায় সুন্দরভাবে লিখতে হবে। তো এখানে টু, এখানে থ্রি। তো এই তো হয়ে গেল। এখন আমার সাবজেক্ট গুলো চেঞ্জ করে দিতে হবে। প্রথমটা বাংলা, দ্বিতীয়টা হচ্ছে ইংলিশ, ইংলিশ, তারপর তৃতীয়টা হচ্ছে আইসিটি, আইসিটি, বাংলা, ইংলিশ, আইসিটি। এখন কিন্তু আমার পরিপূর্ণ টেবিল হয় নাই, টেবিল হওয়ার জন্য এই যে টেবিলের ভিতরে কিছু অ্যাট্রিবিউট দিতে হবে। কি অ্যাট্রিবিউট দিতে হবে, প্রথমেই বর্ডার কত দিতে হবে, 1 দিতে হবে। এই যে এখন একটা টেবিল আছে। তারপর এই যে এখানে এই যে সেল গুলা কি করতে হবে, সেল স্পেসিং 0 করতে হবে। সেল স্পেসিং যদি 0 না করি তাহলে এই যে সবকিছু ডবল ডবল মনে হইতেছে। তো এখানে আরেকটা অ্যাট্রিবিউট লিখবো, কি অ্যাট্রিবিউট, সেল স্পেসিং, স্পে SPAC, সেল স্পেসিং কি দিব, সেল স্পেসিং দিব 0। এই তো এখন সম্পূর্ণ টেবিল হয়ে গেছে। তাও কিন্তু এখন একটু যদি ভালোভাবে আমরা লক্ষ্য করি, এই সিরিয়াল নং কিন্তু ঠিক আছে লেফটে, কিন্তু বাংলা, ইংলিশ সাবজেক্ট নেম গুলা কিন্তু মিডিলে। তো আমরা এগুলো সবগুলাতে কি করে দিব, এই যে টিআর এ কি করে দিব, অ্যালাইন সেন্টার করে দিব, ALIG, টিআর এ ওকে করে দেই, সমস্যা নাই। দেখি কি হয়, কিছু হয় কিনা। ওকে, টিএল এ যদি আমরা টিআর এ যদি আমরা অ্যালাইন সেন্টার করি তখন কি হবে, এই যে ওয়ানও কিন্তু সেন্টারে চলে যেতেছে, তার মানে আমার টি আর এ দিলে আমার হচ্ছে না। তখন কি করবো, আমি টিআর এ না দিয়ে আমি নির্দিষ্ট ওই যে কিসে দিব, এই যে বাংলা, ইংলিশ সাবজেক্ট টিডি তে দিব। তো এখানে দিলাম, এই যে বাংলা মিডিলে চলে গেছে। তারপর ইংলিশে গিয়ে কি দিব, ইংলিশে দিব। তারপর আইসিটি তে গিয়ে অ্যালাইন মিডিল করে দিব। এই যে এগুলা সব কি গেছে, মিডিলে চলে গেছে। তো এই তো ছিল সম্পূর্ণ টেবিল। তো এখন আমরা এটা কি করব, এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমাদের এই যে খাতায় পেস্ট করে দিব, কন্ট্রোল এ, কন্ট্রোল সি। তো এই যে এখানে আমি লিখে দিব, এই যে আমার এখানে খালি জায়গা আছে। তো এই যে ওকে, এই তো। এখন যদি আমি এই টেবিলটাই যদি আমি একটু ইয়ে
প্রবলেম। ওকে, না প্রবলেম, এটা একটু সাইজ করি। এটা কি টেক্সট বড়, টেক্সট ছোট করার উপায়? উপায় তো থাকার কথা। ইনক্রিজ টেক্সট সাইজ, তারপর হচ্ছে এই যেটা, এই তো এখন ঠিক আছে। আর একটু বড় করে দিই সাইজগুলা। এখন ইয়াগুলো নষ্ট হয়ে যেতেছে কেন? আগে তো করলাম, এরকম তো হইলো না। ওকে, যাই হোক, এখন আমি এখানে একটু আবার যদি এখানে একটু ব্যাখ্যা করে দিই, তো ইয়ে এই যে এখানে হচ্ছে প্রথমত ডক টাইপ, এটা বাধ্যতামূলক না। তারপর এখান থেকে আমার মূলত শুরু, এই যে শুরুর এসটিএমএল, তারপর হচ্ছে এই যে ক্লোজিং এসটিএমএল, তারপর টেবিল, তারপর হেডিং এর জন্য এই যে হেডিং, হেডিং এর ভিতর কি দিছি, টাইটেল দিছি। তারপর বডি, টেবিল বর্ডার 1, সেল স্পেসিং 0। তারপর এই যে একটা টিআর, এটা হচ্ছে প্রথম ইয়ার জন্য, এই যে প্রথমে যেটা ছিল এই যে এসএল নং এবং সাবজেক্ট নেমের জন্য। তারপর হচ্ছে যে তারপর দিছি যে তারপর আরেকটা, দুইটা, তিনটা টিয়ার নিছি। তিনটা টিয়ার কিসের জন্য নিছি, এই যে একটা, তারপর হচ্ছে এই, না না, এই যে এটা হচ্ছে একটা, তারপর এখানে হচ্ছে আরেকটা, তারপর এখান থেকে চার একটা। তো প্রথমটাই ছিল এই যে সাবজেক্ট 1, তারপর সাবজেক্ট 2, তারপর সাবজেক্ট 3। তো এই তো ছিল কোডিং পার্টটা, এইচটিএমএল এর কোডিং পার্ট। তো 3 নম্বর তো গেল। এখন 4 নম্বর প্রশ্নে কি বলছে? 4 নম্বর প্রশ্নে, যে 4 নম্বর প্রশ্ন, চিত্র 1 কে চিত্র 2 এর মতো করে উপস্থাপন করো। চিত্র 1, ওকে, এই যে চিত্র আছে 1, চিত্র 1 কে এই যে চিত্র 2 এর মতো করে উপস্থাপন করার জন্য বলছে। চিত্র 1 কে চিত্র 2 এর মতো করে উপস্থাপন করতে বলছে। তো চিত্র একে এটা, এই যে এটা হচ্ছে একটা ডিস্ক, এটা হচ্ছে একটা ডিস্ক, এটা হচ্ছে একটা ডিস্ক। তো কি বলছে যে চিত্র 1 কে, এই যে চিত্র 1 যে আছে, চিত্র 2 এর মতো করে উপস্থাপন করো। ওকে, অর্থাৎ এই যে এখানে 1 2 3 দেওয়া, এইগুলা থাকবে না, এখন কি হয়ে যাবে, এই যে ডিস্ক হয়ে যাবে। তো এটা যদি আমরা ওএল ধরি, তো এটা হবে ইউএল। ওকে, তো আমরা দেখি, আমরা প্রথমে প্র্যাকটিক্যাল করব, তারপর কি করব, এই যে এটা কি করব, খাতায় লিখবো। প্রথমে প্র্যাকটিক্যাল করব, তারপর খাতায় লিখে দিব। ওকে, তো এটা হবে, টেবিল হবে না, অবশ্যই টেবিল হবে না। ওকে, তো একটা হেডিং দিয়ে দিই আমরা, একটা এস3 হেডিং দিয়ে দিই, সাবজেক্ট নেম। এস3 কেন দিব, কারণ হচ্ছে কোনো কিছু যদি না বলে দেয়, তখন আমরা হেডিং হিসেবে এস3টাই ইউজ করব। তো কি সাবজেক্ট লাস্ট, সাবজেক্ট লিস্ট ক্লোজিং এইচ3। তারপর কি দিব, ওই যে ওএল, ওএল এর ভিতর কি দিব, এই যে ওএলটা ক্লোজ করে দেই, ক্লোজিং ওএল। তারপর হচ্ছে এই যে এলআই, এলআই এর ভিতর প্রথমটা কি, প্রথম সাবজেক্ট কি ছিল, বাংলা, ক্লোজিং এলআই। তারপর হচ্ছে এলআই, তারপর ছিল ইএনজিএল, ইংলিশ। তারপরটা কি ছিল, এলআই, বাংলা ইংলিশ। তারপরটা ছিল হচ্ছে আইসিটি, এই তো, তারপর ক্লোজিং এলআই। এই তো, এটাই বলছে যে চিত্র 2 এর মতো করে করে ফেলছি আমরা। ওকে, এই চিত্র হয় নাই তো, তার মানে আমার এখানে ওএল দিলে হবে না, মেবি এখানে আমরা ইউএল দিয়ে দেখি। এই যে ইউএল, ওএল না, এখানে কি হবে, এখানে হবে ইউএল। ইউএল দিলে এগুলা কি আকারে আসবে, এই যে সার্কেল আকারে আসবে। তো এটা ছিল
যে চিত্র আমরা কি করছি, এই যে চিত্র 1 এই সাবজেক্ট নেম কে আমরা কিভাবে উপস্থাপন করছি, এই যে এটার মতো করে চিত্র 1 কে চিত্র 2 এর মতো করে উপস্থাপন করলাম। এই যে হয়ে গেল বাংলা, ইংলিশ, তারপর কি আইসিটি। তো এটা কি করব, এই যে কন্ট্রোল এ দিয়ে কপি করব, তারপর হচ্ছে কন্ট্রোল এ কন্ট্রোল সি, তারপর এটা কি করব, পেস্ট করে দিব। এখানে একটা কুলন দিলে ভালো হইতো, এই যে কুলন, ওকে সমস্যা নেই, কুলন দিয়ে দিলাম। তারপর এখানে আমরা কি করব, এই যে এখানে পেস্ট করে দিব গ নাম্বার। এই যে এখন এটা ফন্ট সাইজ একটু বাড়াই দিই, ওকে। এটাই তো ছিল আমাদের 4 নম্বরের উত্তর, ওকে। তো তারপর কি বলছিলাম যে এখান থেকে কয়টা প্রশ্ন আসছে, 2টা প্রশ্ন আসছে। 6 নং এ কি বলছে, এই যে 6 নং আমরা প্রথমে প্রশ্নটা করব, তারপর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখানে 6 নং প্রশ্নটা কিন্তু 2টা অধ্যায় মিলে আসছে। কোন কোন অধ্যায়, প্রথম অধ্যায়, সরি দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, অর্থাৎ HTML থেকে আসছে। HTML প্লাস হচ্ছে এই যে ওয়েব নেটওয়ার্কিং, তো 2টা চ্যাপ্টার। কোন কোন চ্যাপ্টার, 2+4 2টা চ্যাপ্টার এর কম্বিনেশন আসছে, ওকে। তো 6 নম্বর প্রশ্ন, এখানে একটা উদ্দীপক আমরা দেখতে পাইতেছি যে 1, এটা 1 এর সাথে 2 কানেক্ট, 2 সাথে 1 কানেক্ট, তারপর 2 সাথে মানে 2 থেকে ডাটা যদি দেই আমরা, তাহলে 3 তে যেতে পারবো, 3 তে ডাটা দিলে 1 এ যেতে পারবো। তো 1 এর সাথে 2 কানেক্ট, 2 সাথে 1 কানেক্ট, আবার 2 সাথে 3 কানেক্ট, 3 সাথে 2 কানেক্ট, আবার 3 সাথে 4 কানেক্ট, 4 এর সাথে 3 কানেক্ট। আর চিত্র 2 যদি দেখি যে এই যে এদিকে শুধু একদিকে ডাটা যাইতেছে বা একদিকে একটা তীর চিহ্ন দেওয়া, এটা হচ্ছে এখানে যাইতেছে। মনে করো তুমি এখানে পানি দিছো, এই যে পানিটা আসতেছে এখানে, এটা কিন্তু আবার এই পানি আবার এখানে ব্যাক করতেছে না, শুধু পানিটা যাইতেছেই। তো এটা 2টা চিত্র। তো প্রথম প্রশ্ন কি বলছে, প্রথম প্রশ্ন বলছে যে আইপি অ্যাড্রেস কি, যে আইপি অ্যাড্রেস, ইন্টারনেটে প্রতিটি কম্পিউটারের জন্য একটি আইডেন্টিটি থাকে যা আইপি অ্যাড্রেস নামে পরিচিত। আইপি অ্যাড্রেস কি, ইন্টারনেটের প্রতিটি কম্পিউটারের জন্য একটি আইডেন্টিটি থাকে যা আইপি অ্যাড্রেস নামে পরিচিত। তো আইপি অ্যাড্রেস কে সংক্ষেপে আমরা কি বলি, এই যে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস কে সংক্ষেপে আমরা আইপি বলি। আইপি এর ফুল মিনিং কি, ইন্টারনেট প্রোটোকল, আইপি। 2 নম্বর হচ্ছে বর্তমানে বেশিরভাগ ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইট কেন, ডাইনামিক বলতে এই যে বর্তমানে তো সব ওয়েবসাইট গুলো ডাইনামিক হয়, কারণ হচ্ছে সময়ের সাথে সাথে কন্টেন্ট গুলো চেঞ্জ করতে হয়, বা হচ্ছে এই যে একটা যেমন মনে করো ফেসবুক কিন্তু একটা ডাইনামিক ওয়েবসাইট। তো এখানে প্রতিনিয়ত নতুন নতুন ইউজার তৈরি করতে হয়, তারপরে যে লাইক কমেন্ট এগুলা কি করে অটো ইনক্রিজ করে, তুমি যদি লাইক দিও তাহলে তোমার লাইকটা কাউন্ট হয়, এগুলা কিন্তু ডাইনামিক ছাড়া পসিবল না। তো সব ওয়েবসাইটে এরকম কিছু ফাংশনালিটির কাজ থাকে, তাই ডাইনামিক ওয়েবসাইটের প্রয়োজন। তো ডাইনামিক আর স্ট্যাটিক ওয়েবসাইটের পার্থক্য আশা করি তোমরা জানো। তো এখানে কি দেওয়া আছে আমরা একটু দেখবো। এই যে বর্তমানে অধিকাংশ ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইট হিসেবে তৈরি করা হয়, কারণ এই ধরনের ওয়েবসাইট গুলো ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কন্টেন্ট পরিবর্তন করতে পারে এবং ইন্টারেক্টিভ অভিজ্ঞতা প্রদান করে। নিচে এর কিছু মূল কারণ ব্যাখ্যা করা হলো। এই যে মূল কারণ কি কি হইতে পারে, এই যে প্রথমটা বলছে যে ডাইনামিক ওয়েবসাইট ব্যবহারকারীর ইনপুট অনুযায়ী কন্টেন্ট পরিবর্তন করে। এই যে ইউজার, এই যে লগ ইন সিস্টেম, তারপর কমেন্ট সেকশন, সার্চ রেজাল্ট, এগুলা এই যে কি বলছে, ডাইনামিক ওয়েবসাইট ব্যবহারকারীর ইনপুট অনুযায়ী কন্টেন্ট পরিবর্তন করে করতে পারে। ব্যবহারকারী যদি পরিবর্তন করতে চায় তাহলে ইনপুট দিবে ওই অনুযায়ী কি হবে, পরিবর্তন হবে। 2 নম্বর কি বলছে, ডাইনামিক ওয়েবসাইট সাধারণত ব্যাকএন্ডে একটি ডাটাবেজের সাথে সংযুক্ত থাকে যেখান থেকে তথ্য স্বয়ংক্রিয়ভাবে লোড হয়, ওকে। ডাইনামিক ওয়েবসাইটের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে কি থাকে, একটা ডাটাবেজ থাকে, ডাটাবেজে কি থাকে, ইউজারের তথ্য সংরক্ষণ করা থাকে। যেমন নিউজ সাইটে প্রতিদিন নতুন খবর যোগ হয় অথচ মূল ডিজাইন অপরিবর্তিত থাকে। তো এটা হচ্ছে একটা। তারপর 3 নম্বর কি বলছে, ডাইনামিক ওয়েবসাইট গুলোতে রিয়েল টাইম আপডেট ওয়েবসাইট ব্যবহারকারীদের আরো স্মার্ট ও দ্রুত সেবা দেওয়া হয়। 4 নম্বর, বর্তমানে ই কমার্স, অনলাইন ব্যাংকিং,
শিক্ষাগত প্ল্যাটফর্ম ইত্যাদি অনেক পরিষেবা অনলাইনে সম্পন্ন হয়, যা ডাইনামিক ওয়েবসাইট ছাড়া সম্ভব নয়। বর্তমান যুগে ওয়েবসাইট শুধু তথ্য প্রদানের মাধ্যম নয়, বরং এটি ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগের একটি ইন্টারঅ্যাক্টিভ প্ল্যাটফর্ম। এই প্রয়োজন পূরণ করতে এই ডাইনামিক ওয়েবসাইটগুলো জনপ্রিয় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তাই বর্তমানে বেশিরভাগ ওয়েবসাইট ডাইনামিক। তো ডাইনামিক ছাড়া আসলে একটা ওয়েবসাইট ডাইনামিক ছাড়া তুমি ইউজ করে মজা পাবে না। তো আর ডাইনামিক ওয়েবসাইট ছাড়া তো তুমি ওয়েবসাইটের ভ্যালু কম থাকে, দামও কম থাকে। তার কারণে কিন্তু সবাই কি করে ডাইনামিক ওয়েবসাইট ইউজ করে। এই যে মনে করো ইউটিউব একটা ডাইনামিক ওয়েবসাইট, কিন্তু তোমার যদি ইউটিউবে যদি কিছু ডাউনলোড করা থাকে, তখন তোমার যদি নেট না থাকে তাহলে তুমি কোন জিনিসগুলো দেখতে দেখতে পাও, যে তোমার ডাউনলোড করা জিনিসগুলো কিন্তু দেখতে পাও, অন্য কোনো কিছুই দেখতে পাও না। তখন তোমারটা আবার হয়ে যায় কি স্ট্যাটিক, স্ট্যাটিক। তো এই তো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণ। তারপর 3 নম্বর প্রশ্ন কি বলছে? 3 নম্বর প্রশ্ন বলছে চিত্র 2 এর ডাটা ট্রান্সমিশন মোডটি উদাহরণ সহ লিখো। এই যে বলছিলাম দ্বিতীয় অধ্যায়ের যে ডাটা ট্রান্সমিশন মোড, এটা কিন্তু দ্বিতীয় অধ্যায়ের একটি ধারণা। এই যে চিত্র 2 এর ডাটা ট্রান্সমিশন মোড, এই যে একদিকে ডাটা, তো আমরা জানি যদি একদিকে ডাটা যায় তাকে কি বলে? তো এটা আমরা সবার জানার কথা যদি আমরা দ্বিতীয় অধ্যায়টা ভালো করে পড়ে থাকি। তো এখানে কি বলছে আমরা দেখি। এই যে চিত্র 2 এর ডাটা ট্রান্সমিশন মোডটি হলো সিমপ্লেক্স, কারণ সিমপ্লেক্স মোড কি করে? শুধু একদিকে ডাটা যায়। ওকে, শুধু একদিকে ডাটা যায়। ওকে, তো সিমপ্লেক্স ট্রান্সমিশন মোড হলো একমুখী ডাটা প্রদানের একটি আদান প্রদানের একটি পদ্ধতি, যেখানে তথ্য শুধু একটি নির্দিষ্ট দিকেই প্রবাহিত হয়। এক প্রান্ত পাঠায়, অন্য প্রান্ত কেবল গ্রহণ করে। বৈশিষ্ট্য: এক, একমুখী যোগাযোগ, শুধু একটি দিক থেকে ডাটা যায়। তারপর হচ্ছে প্রাপক উত্তর পাঠাতে পারে না। ওকে, সহজ ও কম জটিল পদ্ধতি। তো উদাহরণ কি কি দেওয়া যায়? এই যে টেলিভিশন ব্রডকাস্ট, টিভি চ্যানেল তথ্য পাঠায়, দর্শক শুধু দেখে। এই যে এটা বলছে যে প্রাপক উত্তর দিতে পারে না। তো আমরা টিভিতে যখন আমরা মুভি দেখি বা নাটক দেখি, তখন কিন্তু আমরা কি করতে পারি না, এই যে মতামত বা কোনো তথ্য আমরা শেয়ার করতে পারি না তাদের সাথে। 2 নম্বর হচ্ছে রেডিও সম্প্রচার। রেডিও স্টেশন তথ্য পাঠায়, শ্রোতা শুনে কিন্তু কিছু পাঠাতে পারে না। ওকে, তারপর বলছে 3 নম্বর কম্পিউটার থেকে প্রিন্টার। কম্পিউটার তথ্য পাঠায়, প্রিন্টার কেবল প্রিন্ট করে। তো এখন কিন্তু প্রিন্টার কিন্তু প্রিন্টার কি করে? শুধু কম্পিউটার থেকে তথ্য গ্রহণ করে। প্রিন্টার কিন্তু কম্পিউটারকে কোনো তথ্য দিতে পারে না। সুতরাং বলা যায় সিমপ্লেক্স মোড হলো সবচেয়ে সহজ যোগাযোগ ব্যবস্থা, যেখানে একমাত্র প্রেরক সক্রিয় থাকে এবং প্রাপক শুধুই তথ্য গ্রহণ করে। এটি তখনই কার্যকর যখন রিসিভারের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। তো এটি কখন কার্যকর? এই যে সিমপ্লেক্স মোডটা কখন কার্যকর? এটি তখনই কার্যকর যখন রিসিভারের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। উত্তর দেওয়ার কি নাই? প্রয়োজন নেই। ওকে, উত্তর দেওয়ার কি নাই? প্রয়োজন নাই। তাই সিমপ্লেক্স মোড যোগাযোগ হয় এককেন্দ্রিক। তাই কি সিমপ্লেক্স মোডের যোগাযোগ হয় এককেন্দ্রিক। তো এটা ছিল 3 নম্বর। তো 4 নম্বর প্রশ্ন কি বলছে? 4 নম্বর প্রশ্নে এই যে 4 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানে ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে চিত্র 1 এবং চিত্র 2 এর কোনটি উত্তম? শিক্ষা প্রতিষ্ঠানের ডাটার ক্ষেত্রে তোমরা এই যদি একদম সাধারণভাবে চিন্তা করো, এটা হচ্ছে একদিকে ডাটা প্রবাহ, আর এটা হচ্ছে এই যে 2 থেকে 1-এ যাইতেছে, 1 ডাটা দিতেছে, আবার 2 কি করতে পারতেছে? 1-এ ডাটা পাঠাইতে পারতেছে। তো কোনটা বেশি উপকারী হবে? অবশ্যই এই যে চিত্র 1 অবশ্যই উপকারী বেশি হবে। তো এখানে ব্যাখ্যাতে কি বলছে চলো একটু দেখি। এই যে 4 নম্বর প্রশ্নের উত্তর, উদ্দীপকের চিত্র 1 একটি হায়ারার্কিক্যাল কাঠামো এবং চিত্র 2 একটি লিনিয়ার কাঠামো। যদি আমরা ওয়েবসাইটের কাঠামোর দিকে চিন্তা করি, তাহলে এটা একটা হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো আর একটা হচ্ছে লিনিয়ার কাঠামো। শিক্ষা প্রতিষ্ঠানে ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে চিত্র 1 কাঠামো তথা হায়ারার্কিক্যাল কাঠামো উত্তম। তো কোন কাঠামো উত্তম? হায়ারার্কিক্যাল কাঠামো হচ্ছে বেশি উত্তম শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। হায়ারার্কিক্যাল স্ট্রাকচার এর হোম পেজটিতে সমস্ত ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে। এই কাঠামোতে ওয়েব পেজগুলো বিভিন্ন শাখায় বিভক্ত থাকে, ফলে ব্যবহারকারীগণ সহজে বুঝতে পারে কোথায় কি আছে। এই ধরনের ডিজাইন ব্যবহারের মাধ্যমে ইউজারদের তথ্য গ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত স্বাধীনতা প্রদান করা হয়। ফলশ্রুতিতে ইউজাররা পেজটি ব্যবহারের
ক্ষেত্রে অধিক স্বাচ্ছন্দ্য বোধ করে। লিঙ্কের মাধ্যমে ইউজাররা প্রয়োজন অনুযায়ী সহজেই ওয়েবের এক পেজ থেকে অন্য পেজে অনায়াসে যেতে পারে। ওয়েব পেজটির কোনো অংশে ইউজার অবস্থান করছে তার জন্য জানা সহজবোধ্য হয়। তারপর হচ্ছে হায়ারার্কিক্যাল ডিজাইনের ক্ষেত্রে হোম পেজটিতে সমস্ত ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে। বিস্তারিত তথ্য জানার জন্য হোম পেজের লিঙ্ক ব্যবহার করে হায়ারার্কির পরবর্তী পেজগুলোতে যাওয়া যায়। উদ্দীপকের চিত্র 2 এর ওয়েবসাইট কাঠামো হলো লিনিয়ার কাঠামো। যখন কোনো ওয়েবসাইটের বিভিন্ন পেজ ভ্রমণকে একটি নির্দিষ্ট ক্রম অনুসারে চালনা করার প্রয়োজন হয়, তখন এই লিনিয়ার গঠনটি ব্যবহার করা হয়। এই স্ট্রাকচার হোম পেজ হচ্ছে সূচনা বা শুরু। এই সংগঠনের প্রত্যেকটি পেজ হচ্ছে অনুক্রমিক। পরবর্তী এবং পূর্ববর্তী পেজের মধ্যে মুভ করার ক্ষেত্রে এখানে লিঙ্ক ব্যবহার করা হয়। এই স্ট্রাকচারে নেক্সট, প্রিভিয়াস, ব্যাক, টপ, লাস্ট ইত্যাদি কয়েকটি লিঙ্কের মাধ্যমে ব্যবহারকারী প্রতিটি পেজে দেখতে পারে। এই স্ট্রাকচারে কোন অংশে ব্যবহারকারীর প্রয়োজনীয় তথ্য রয়েছে তা বোঝা যায় না। তাছাড়া ব্যবহারকারীর ইচ্ছা মতো কোন পেজে পরিবহন করতে পারে না, এটা কিন্তু একটা অসুবিধা। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এমন একটি স্ট্রাকচার ব্যবহার করা উচিত যাতে করে একজন ব্যবহারকারী সহজেই বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্য রয়েছে। সুতরাং উদ্দীপকের চিত্র 2 এর ওয়েবসাইট কাঠামোর বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আদর্শ নয়। বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হায়ারার্কিক্যাল কাঠামো উত্তম, অর্থাৎ চিত্র 1 হচ্ছে উত্তম। তো এইভাবে বিভিন্ন ভাবে ব্যাখ্যা দিয়ে দিবা তোমরা, কিন্তু তোমাকে এই জিনিসটা ধরতে হবে কোনটা হায়ারার্কিক্যাল আর কোনটা হচ্ছে লিনিয়ার। তারপর তুমি তোমার মতো করে একটু ব্যাখ্যা করে দিবা। সো এই তো ছিল দিনাজপুর বোর্ডের HTML এর সমাধান। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে স্কিল হান্ট বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকবা। ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিল হান্ট বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।